এখনও সন্দীপকে আমি নিজের ভাই বলে ভাবি। জলসা করছে সিন্ধু, সিন্ধুকে যে খুলে লাস্ট টাকাটা বার করছে, সেই হ্যান্ডেলটা পছন্দ হচ্ছিল না সত্যজিৎবাবু। বাবার সত্যজিৎবাবু প্রত্যেক রোববার যেখানে বড় সিন্ধুক আছে সেখানে কি দিয়ে দেখতাম হ্যান্ডেলটা আছে। মানে রাজা বলতে যা বোঝায় না, প্রমথেশ বড়ুয়া তাই। ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র অরোরার দ্বারা প্রযোজিত ভগিনী নিবেদিতার শুটিং লন্ডনে হয়েছিল। অরোরা প্রযোজিত 3টি ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। ওরা থাকে ওধারে, সদানন্দের মেলা, রায়কমল। ওনার সম্পর্কে বল। আমরা যদি মাঠে কালীঘাট যখন ফার্স্ট ডিভিশনে খেলতো, উত্তমবাবু কিন্তু আমাদেরও খেলেছিলেন ক্রিকেট। বিশ্বকর্মা পুজোয় তো সত্যজিৎবাবু সবাই কিন্তু মেঝেতে বসে খেত, তখন টেবিল চেয়ার হয়নি। ম্যাডাম থিয়েটার কোম্পানি রিলিজ হতে দেয়নি, সেই গল্পটা যদি একটু বলেন। আপনাদের তো একসময় মনমোহন থিয়েটার হলও ছিল, সেখানে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ মঞ্চস্থ হয়েছিল এবং শোনা যায় ওটা নাকি চিত্রায়িত হয়েছিল। হ্যাঁ, সময় তো পরিবেশক, প্রযোজক, পরিচালকের মধ্যে তো একটা আত্মীয়তার সম্পর্ক ছিল ভীষণ ভীষণ। এখনো সন্দীপকে আমি নিজের ভাই বলে ভাবি। সন্দীপ রায় পরিচালক ভীষণ। ওর প্রত্যেকের জন্মদিনে আমরা যেতাম। আগে সেইটা তৈরি হতো, তারপরে চলচ্চিত্র হতো। জলসাঘর যখন তৈরি হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জলসাঘর যে সিন্ধুকে যে খুলে লাস্ট টাকাটা বার করছে, সেই হ্যান্ডেলটা পছন্দ হচ্ছিল না সত্যজিৎবাবু। বাবার সত্যজিৎবাবু প্রত্যেক রোববার যেখানে বড় সিন্ধুক আছে সেখানে কি দিয়ে দেখতাম হ্যান্ডেলটা আছে। প্রমথেশ বড়ুয়ার সঙ্গে অরোরা ফিল্ম কর্পোরেশনের সম্পর্কটা কি? প্রমথেশ বড়ুয়া একজন মানুষ ছিলেন যিনি সত্যি সত্যি মনে মনে রাজা ছিলেন। তার কারণ আমি বলি, তখন প্রতিব্রতা ছবির শুটিং হচ্ছে, তখন বড়ুয়া স্টুডিও উঠে গেছে, শুটিং হচ্ছে আমাদের ওখানে। তখন লাস্ট যে সাইলেন্ট ছবিগুলো ছিল না, সেগুলো ডাবিং করে চালানোর চেষ্টা হয়েছিল। তো ওখানে শুটিং হচ্ছে, প্রমথেশবাবু আসছেন, তখন তো ভীষণ গরম। এসে সবাই করছে একটু জামাগুলো খুলে ফেলে শুটিং করে, এত গরমে জামা গেঞ্জি এসব করতে হবে না। তো বলে নিজেও জামা খুলে গেঞ্জি পরে শুটিং করতে। তিনি খেয়াল করেছিলেন কিছু লোক জামা খুলছে না। একদিন প্রমথেশবাবু এলেন স্টুডিও এসে বলে, নাই এই এটা খুলতে, কেরিয়ারটা খুলে সব নতুন গেঞ্জি বাক্স, হয়তো যা যা গায়ে হচ্ছে সব পর। আমি বুঝতে পেরেছি তোদের গেঞ্জি নেই, সবাইকে গেঞ্জি দিয়েছে। মানে রাজা বলতে যা বোঝায় না, প্রমথেশ বড়ুয়া তাই ছিল। ওই অবস্থায় তখন ওকে তো, যেহেতু উনি মেনকাকে বিয়ে করেছিলেন বলে ওকে তো ত্যায্যপুত্র করেছিল। ওই অবস্থায় 3বার লন্ডনে গেছেন। ওর স্টুডিওর যে সোর স্টুডিও ছিল, যেটা AEI বালিগঞ্জ রোডে, ওইটাও স্টুডিও ছিল। তো জিনিসপত্র কিনতে 3বার লন্ডন গেছে। তখনকার রিস্কে ছিল যাওয়াটা খুব। সমুদ্রটার যে আমাদের যে জাহাজে যাওয়া হতো, সেগুলো তো খুব একটা ইয়ে ছিল না। সেইভাবে গিয়ে জিনিস কিনে নিয়ে এসে। এই লন্ডন যাওয়ার কথা প্রসঙ্গ উঠলো, তাই প্রশ্ন করছি। ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র অরোরার দ্বারা প্রযোজিত ভগিনী নিবেদিতার শুটিং লন্ডনে হয়েছিল। আমাদের একটা কথা আছে, সেটা দাদু বলতেন যে, দেখো ছবি করতে গিয়ে যদি তোমার বাঘের দুধও লাগে কিনবে, কিন্তু যদি দরকার হয় করবে না। এই ছবিতে ডিরেক্টর বিজয় বসু বললেন যে লন্ডনে শুটিং করতে হবে, কারণ লন্ডনের পার্টটা বিবেকানন্দ থেকে মিট করার আগের পার্টটা তো একজন প্রেমিক ছিলেন, যে প্রেমিক মারা যান পরে, তা লন্ডনে শুটিং করতে হবে। লন্ডনের প্রেমিক যে যিনি ছিলেন অরুন্ধতী মুখার্জি, যিনি ইংরেজিতে পাঠ করেছিলেন, অসিত বরণ ছিলেন তার প্রেমিক। ও মানে অরিজিনালি ওর অসুখ করে মারা যায়, কিন্তু লন্ডনটা এস্টাবলিশ করতে হবে। কীরকম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সুন্দর ছিল দেখো।
উদয়ন শেওড়াপুরের মালিক হচ্ছে ছোট কাকার বন্ধু, সবাইকার বন্ধু। তার শালা অনিল সরকার লন্ডনে থাকে। তো দেবপ্রসাদ দাও, বিজয়বাবু, আমার ছোট কাকা অরুণ বোস এবং দেববাবু তিনজনে মিলে লন্ডন চলে গেলেন। দিগম্বর চ্যাটার্জি কোডাক লিমিটেড, যেখানে পার্কস্ট্রিটে অফিস ছিল, তিনি ফ্রি নেগেটিভের ব্যবস্থা করে দেন। ওরা এয়ারপোর্টে নামতে ওদের নেগেটিভ ডেলিভারি করে দেয়। ওখানে তো ক্যামেরাম্যান নিয়ে যাওয়া যায় না, যেত না অনেক খরচা বেড়ে যাবে। সেই জন্যে ওখান থেকে মিস্টার টেলার বলে একজন সিঙ্গার ক্যামেরাম্যানকে ভাড়া করা হয়েছিল। তার একটা গাড়ি ছিল, সেই গাড়িতে লোকেশন দেখে ওখানে শুটিং হয়। এবং যিনি নিবেদিতা এবং যিনি নিবেদিতা প্রেমী, দুজনেই কিন্তু লোকাল লোক, ডান। এবং তাদের মানে কস্টিউমগুলো সব কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেরকম চেহারাগুলো বার করতে হয়েছিল আর কি, অসিত বর্ণের মতো চেহারা, তো তাদের দিয়ে শুটিং করে সেই নেগেটিভটা কোডাক আবার ফেরত নিয়ে যায়, নিয়ে প্রসেস করে যেদিন ওরা ফেরত আসে সেদিন আবার এয়ারপোর্টে পৌঁছে দেয়। প্রসেসিংটাও তো কোডাক করে নিয়েছিল। ভগিনী নিবেদিতা তো রাষ্ট্রপতি পুরস্কার বেস্ট ইন্ডিয়ান ফিল্ম হয়েছিল তখন। তো এই পায়ে দিত, এই সোনার বলতো, রজত কমল বলতো না, ওটাকে একটা প্রদীপ ছিল, গোল্ডেন কিছু একটা অন্য নাম বলতো। বেস্ট ফিল্ম অফ ইন্ডিয়ান ফিল্ম হয়েছিল। অরোরা ফিল্ম কর্পোরেশন পূর্ণদৈর্ঘ্যের ছবির উপর মোট কটি জাতীয় পুরস্কার পেয়েছে? আমাকে শুধু ধরে 15টা হবে। আচ্ছা, শুধু ওটাই নয়, এত বিদেশি আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সব জায়গা থেকে। তখন তো বেশিরভাগ অ্যাওয়ার্ড ছিল না, কিন্তু প্লাগ দিত না, বেশিরভাগ সার্টিফিকেট দিত। আচ্ছা, সেই অনেকগুলো আছে। এবার একটু আসবো উত্তম কুমারের প্রসঙ্গে। অরোরা প্রযোজিত 3টি ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। ওরা থাকে ওধারে, সদানন্দের মেলা, রায়কমল। ওনার সম্পর্কে বল। শুটিং ফ্লোরে উনি যখন আসতেন, মানে শুটিংয়ের অবসরে ওনাকে কেমন তখন কিন্তু দেখেছেন? তখন কিন্তু উত্তম কুমার হয়ে ওঠেননি পুরোপুরি। রায়কমলের আগে, অবশ্যই রায়কমলের সময় উত্তম কুমার হয়ে গিয়েছিল। তো 3টি ছবি তো খুব জনপ্রিয়। হ্যাঁ, ওরা থেকে ওদের থেকে আস্তে আস্তে উঠছিল উনি বসু পরিবারের পর থেকে। ওরা থেকে ওদের সদানন্দ মেলার পর উনি কিন্তু তখন হিরো হয়ে গেছেন। আমাদের সঙ্গে যে ব্যাপারটা ছিল, তখন প্রত্যেকটা স্টুডিওয়ে বিকেলবেলা একটা খেলার ব্যাপার থাকতো। আমাদের স্টুডিওতে ওয়াটার বল খেলা হতো পুকুরে, ক্রিকেট খেলা হতো মাঠে, আর নিউ থিয়েটার্সে ভলিবল খেলা হতো। এবং সব থেকে যে ভালো লোকে জানে না, ওখানে নিউ থিয়েটারটা হোরিং ছিল। মানে এমন একটা আবহাওয়া তৈরি করা হতো যেখানে ক্রিয়েটিভিটিটা পুরোপুরি আসে। এখনকার মতন ওটা বাদ থাক। তো সেই জায়গা থেকে উত্তমবাবু যখন আসছেন, উত্তমবাবু আমাদেরই অরোরারই লোক ছিলেন। আমাদেরই মাঠে কালীঘাট যখন ফার্স্ট ডিভিশনে খেলতো, উত্তমবাবু কিন্তু আমাদেরও খেলেছিলেন ক্রিকেট। এবং অনেকে খেলতে আসতেন ওয়াটার পোলো ফ্রি মাটিতে। রবীন মজুমদার আসতেন। এবং একটা অন্যরকম আবহাওয়া হয়েছে ওখানে। তো এই ছিলেন আমাদের নিরঞ্জন পাল থাকতেন ওখানে। নিরঞ্জন পালের বিদেশি স্ত্রী, কলিন পালের মা, উনি সবাইকার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করে দিতেন। খুব একটা মজার ব্যাপার ছিল। বিশ্বকর্মা পুজোয় তো সত্যজিৎবাবু সবাই কিন্তু মেঝেতে বসে খেত, তখন টেবিল চেয়ার হয়নি। প্রজেকশন রুমের মেঝেতে বসে সত্যজিৎবাবু সবাই, যারাই ওনার সঙ্গে জড়িত ছিল, সবাই আসতো, সবাই খেত। এবং সরস্বতী পুজোর সময় স্টুডিওর গেটটা খুলে দেওয়া যেত, দেওয়া হতো যাতে পাড়ার লোকেরা আসতে পারে। সমস্ত গায়ক গায়িকারা আসতেন। এমন একটা আন্তরিক ব্যাপার ছিল চলচ্চিত্র, সেটা কিন্তু এখন যারা আছেন তারা কিন্তু কোনোদিন বুঝতেও পারবে না, বোঝার চেষ্টাও করবে না।
এটাও শোনা যায় যে অরোরাতে যারা চাকরি করতেন সেই সময় তাদের পরিবারেরই মানুষ ধরা হতো, হ্যাঁ, এর জন্য অরোরার এই যে স্থায়িত্ব এটাও বোধহয় দীর্ঘস্থায়ী হয়েছে, এটা একটা বড় কারণ। কারণ কারণ আমাদের উপর দায়িত্ব ছিল। অরোরায় যারা রিটায়ার করতে, তিনি লাস্ট যে মাইনেটা পেতেন, যতদিন বেঁচে থাকতেন কাজ না করলেও তার বাড়িতে আমাদের পৌঁছে দিয়ে আসতেন। দাদুর সময় বাবার দায়িত্ব ছিল, আর বাবার সময় আমার দায়িত্ব ছিল। আমরা সেটা কিন্তু পালন করেছি পুরোটা, এবং তার জন্য তাদের আশীর্বাদের জন্যেই কিন্তু আমরা বেঁচে আছি। তারা তো তাদের রক্ত দিয়ে অরোরাকে দাঁড় করিয়েছেন। তো প্রচণ্ড কষ্টকর হতো, কিন্তু সারা রাত্রি ধরে নেগেটিভ প্রসেস হচ্ছে। সকালবেলা প্রিন্ট হচ্ছে, 8টার সময় গিয়ে বাবারা দেখছেন আগের দিন কী শুটিং হচ্ছে। কোনো সমস্যা থাকলে ডিরেক্টরের সঙ্গে বসে কথা বলছে। সেই 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 আবহাওয়াগুলোই নেই তখন। আমি সেগুলোকে কাউকে বোঝাতেও পারবো না। এখন তো ডিজিটাল, মানে কি ফাঁকি মারার পুরো আছে। কোনো একটা কিছু খারাপ হয়ে গেলে আমরা রিটেক করে নিই, কিন্তু তখন রিটেক করা মানে অতটা ফিল্মের দাম। অরোরা স্টুডিও এক সময় ভস্মীভূত হয়ে যায় আগুনে, প্রচুর দামি জিনিস 1946 সালে। 1946 সালে, এবং প্রচুর সেখানে স্টুডিওতে যা ফিল্ম ছিল, ছিল, দাদুর যা তৈরি করা ফিল্ম সব পুড়ে যায়। কোনো কিছু কিছু ফিল্ম অস্তিত্ব ল্যাবরেটরি নেই। বিল্ডিংয়ে ছিল, ওই যে নেতাজি সুভাষচন্দ্র বা জয়যাত্রা বা রবীন্দ্রনাথ ঠাকুর, সেগুলো বেঁচে যায়। কিন্তু দাদুর তৈরি করা সাইলেন্ট ফিল্ম সব পুড়ে যায়। আমাদের পুড়ে যায় মানে সেই নেতাজি সুভাষচন্দ্র বোস সেই ঘোড়ায় করে যখন কংগ্রেসের প্রথম মিটিং হয়েছিল পার্ক আকাশে, সেখানে যে প্যারেড করে এসেছিলেন, সেই সব ছবি ছিল আমাদের। এখনো আছে? না, পুড়ে গেছে সব। 1.5 কিলোমিটার অবধি উড়ে যায় ক্যানগুলো, বাড়ি গিয়ে আটকে যায়। তখন নাইটেড ফিল্ম ছিল। ইতিহাসের পাতায় পড়েছি যে বিধ্বংসী আগুন লেগেছে। বিধ্বংসী আগুন, ষষ্ঠীর দিন সকালবেলা। সেই সময় বোধহয় অরোরা একটু অর্থনৈতিক সংকটের মুখে পড়ে। আমরা কিন্তু কোনো কিছু ফিল করিনি, কারণ তখন একটা সুবিধা ছিল, সিনেমা হাউসগুলো তো ছিল। আপনাদের তো একসময় মনমোহন থিয়েটার হলও ছিল, মনমোহন থিয়েটার ছিল। সেখানে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ বিষবৃক্ষ মঞ্চস্থ হয়েছিল, এবং শোনা যায় ওটা নাকি চিত্রায়িত হয়েছিল। হ্যাঁ, সেটা একটু যদি বলেন। বিষবৃক্ষ তখন নাটকের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে নাটকের যে ইন্টারভেল হতো না, ইন্টারভেলের সিনেমা দেখানো হতো তখন। মানে পরের কী দৃশ্যগুলো আসবে সেগুলো সিনেমায় আগে দেখিয়ে দেওয়া হতো। মানে সিস্টেমটা আস্তে আস্তে ফিল্মের দিকে আসছিল। বাইজিনাট, তারপর যাত্রা, থিয়েটার থেকে আস্তে আস্তে সিনেমার দিকে এলো। এই সিনেমাটা কিন্তু থিয়েটারের মধ্যে ঢুকে গিয়েছিল। আপনাদের প্রযোজনা সংস্থা তো প্রথম দিকে ম্যাজিকও দেখাতো। হ্যাঁ, ওটা দিয়ে তো শুরু হয়েছিল। হ্যাঁ, কারণ গোড়ায় ছিল ম্যাজিক সিনেমা দেখানো, এবং তার সঙ্গে কেউ কোনো নাচ বা কোনো অভিনয়ের অংশ দেখানো। মনমোহন থিয়েটার হল তো আজকে আর কোনো অস্তিত্ব নেই আর কি। না, এটাই আপনি যদি দেখেন না, এই বিদ্যুৎ সিটি একটু বাঁদিক দিয়ে চেয়ে দেখবেন, মনমোহন থিয়েটারে শিব মন্দিরটা আছে। শিব মন্দির এখনো রয়ে গেছে। সেটা পুজো হয়। আমি ছবি তুলতে গিয়েছিলাম। তার মানে মনমোহন থিয়েটারের অস্তিত্ব শিব মন্দির আজও বহন করে চলেছে। আপনাদের প্রথম প্রযোজিত পূর্ণ দৈর্ঘ্যের ছবি হলো রত্নাকর। 1920 সালে রসা থিয়েটারে মুক্তি পায়। তা এই ছবিটা শোনা যায় তৈরি হয়ে পড়েছিল, ম্যাডান থিয়েটার কোম্পানি সেটা রিলিজ হতে দেয়নি। সেই গল্পটা যদি একটু বলেন। ম্যাডান থিয়েটার এখানে গেলে তার দুটো সিনেমা ছিল। একটা হচ্ছে এলফিনস্টোন, যেটা এখন পরে চ্যাপলিন, মিনার্ভা হয়ে এখন ভেঙে বাড়ি। আর একটা ছিল পার্ক প্রেস ক্লাবের সামনে যে মাঠটা আছে পুকুরের পাশে, ওইখানে দুটো তাঁবুর থিয়েটার ছিল। এলফিনস্টোনটা ছিল, কনস্ট্রাকশন ছিল। ওখানে উনি বম্বে থেকে ছবি তুলে নিয়ে এসে এখানে দেখাতেন, কিন্তু এখানকার যে তৈরি করা ছবি সেগুলো উনি মানে কম্পিটিটার তৈরি হতে দিতেন না। সেই জন্যে যখন ছবিটা তৈরি হয়ে গেল, রত্নাকর হয়ে পড়েছিল। তারপরে বিলেত ফেরত ছবি করলেন ডিজি ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। ওই দুটো ছবি নিয়ে তো রিলিজ করতে হতো বাঙালিদের ছবি। বাঙালিদের ছবি হ্যান্ডবিল হয়েছেগুলো খুব ভালো।
বাঙালি প্রযোজিত, বাঙালি পরিচালিত, বাঙালি অভিনীত বাংলা ছবি, এই ম্যারানের জন্যে। তো সেটা নিয়ে কোথায় রিলিজ করবো? তো রসা থিয়েটারের পর থেকেই জঙ্গল। রসা থিয়েটারের ওখানে যারা মালিক ছিলেন, ক্যালকাটা কেমিক্যাল বা বিসি ঘোষ ব্যারিস্টার, ওরা ওখানে থাকতেন হরিশঙ্করজি রোডে। তা দাদুদের বন্ধু সব। তো দাদুর একদিন গিয়ে বললেন যে হ্যাঁ তোদের এখানে, ওরা একটা কম্পিটিশান ছিল, সেটা হচ্ছে যে তখন নর্থ ক্যালকাটা ছিল কালচারাল হাব, ক্লাসিক থিয়েটার, সাব থিয়েটার, তারপর জমিদার বাড়ি, বাইজিনাথ, রাধাকৃষ্ণ দেবরা, নবকৃষ্ণ দেবের, তারপরে এই সমস্ত কিছু ওখানটায় ছিল। তাই সাউথ ক্যালকাটার যারা বড় লোক তারা বলতে আমাদের এখানে কেন হবে না, বললে তাদের রসা থিয়েটার খুলেছিল। কিন্তু রসা থিয়েটার লোক যেত না। পরে ওরা সব এসে জমিদার বাবুরা বা বুদ্ধিষ্ট লোকেরা এসে গল্প করতেন, কিন্তু কাজ কিন্তু হতো না। দাদাদেরকে বললেন আমাদের কেউ সিনেমা দেখা তুলি, হ্যাঁ দেখ আর পড়েই যাচ্ছে, থাক না। সেইখান থেকে রিলিজ। এরপর অরোরার যে উত্থান তো শুরু হয়েছিল আগে, কিন্তু যুগান্তকারী যে সৃষ্টি সেটি হলো বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী। পরিবেশক হিসেবে অরোরা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে। হ্যাঁ, সেই গল্পটা একটু শুনি। এখানে বোধহয় ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রীর বন্ধু ছিলেন, ওনার একটা তৎপরতা ছিল। বিধান রায় তখন রায়কমল চলছে পূর্ণতে, পূর্ণ তখন রসা থেকে পূর্ণ হয়ে গেছে। তা বিধান রায়কে পঙ্কজবাবু নেমন্তন্ন করেছে, এই ছবিটা হিট করেছে, দেখে যা, আসুন। বিধান রায় গেছেন, যাওয়ার পরে হাউসফুল। যখন হচ্ছে শো ভেঙে গেছে, তখন আগে যদি পূর্ণ সিনেমা আপনারা কেউ গিয়ে থাকেন, ওই সিঁড়িতে উঠে উপর একটা লাউঞ্জের মতো ছিল, তারপরে সিনেমা হলে ঢুকতো। লাউঞ্জে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, লোকেরা বেরিয়ে গেলে বেরোবেন। অনেক পঙ্কজবাবু করে, হ্যাঁ পঙ্কজ, আমরা একটা ছবি করি পথের পাঁচালী করে, সেই ছবিটা আমি চলবে? তো পঙ্কজবাবু তো আমি কী করে জানো ছবি চলবে কেন? তুই অজিতবাবুকে জিজ্ঞেস কর, কারণ আমরা তখন গভর্নমেন্টের করতাম, ডকুমেন্টারি ফিল্ম করতাম। তা বাবাকে ডেকেছেন, বাবা সরকারি ডকুমেন্টেশনও তো অনেক করেছে। হ্যাঁ, অনেক। তো আমরা বাবাকে বলি, বাবা বললো আমি না দেখলে আমি কী করে বলবো? ঠিক আছে। পরের দিন সকালে সত্যজিৎবাবু, বাবা আর বিধান রায় তিনজনে মেয়েতে গেছে মেট্রোতে দেখতে। মেট্রোতে ছবিটা দেখে বাবা একটা কোনো আর্টিকেলে লিখেছিল, আর্টিকেলটা আছে আমার কাছে, যে আই স এ ডিরেক্টর ইজ বর্ন। বাবা ওইখানেই বলেছেন হ্যাঁ আমি ডিস্ট্রিবিউট করবো। তারপর তো কলকাতা শহরে 8টা সিনেমা হাউসে রিলিজ হল। ছায়াতে বাবা, সত্যজিৎবাবু আর PS মাথুর, উনি হচ্ছেন ডিরেক্টর অফ ফিল্ম। তিনজনে দাঁড়িয়ে আছেন, একটা লোক নেই। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ পথের পাঁচালী। পথের পাঁচালী কী করে হিট করলো, সেটা হচ্ছে তরুণ মজুমদার, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র। তখন উনি একটা প্রসেস বার করেন, বাঙালির নতুন যুগের ছবি, এই স্টুডেন্ট তোমরা দেখতে চলো। বিরাট অবদান ওনার, বিরাট অবদান। শুধু তাই নয়, তখন ফিল্ম সোসাইটি মুভমেন্ট খুব স্ট্রং, এবং তারা সব হঠাৎ ছবিটাকে ধরে নিল, ছবিটা সুপারহিট হয়ে গেল। তারপরে কানে পেল লিফটটা, সত্যজিৎবাবু হয়ে গেলেন। কিন্তু সত্যজিৎবাবু যখন পথের পাঁচালী এই অবস্থা, তখন কিন্তু সত্যজিৎবাবু অরোরার জলসাঘর করছে। ও আচ্ছা। তখন মিডিয়ার লোক, তখনকার মিডিয়ার লোক কে, NKG, মনোজেন্দ্র ভঞ্জ, এই ধরনের মানুষ। NKG বাবাকে এসে বললেন যে আপনি কেন ওই ছেলেটার পেছনে পয়সা নষ্ট করছেন? এই তো পথের পাঁচালী দেখলেন। তখন কিন্তু মিডিয়ার লোকেরা এইভাবে কথা বলতে পারত। বাবা বললে দেখুন না কী হয়, বললো আপনি উত্তম সুচিত্রার পেছনে খরচ করুন, কেন খরচ করছেন? আপনি দেখুন না কী হয়। অপরাজিত ছবি রিলিজ হলো। রিলিজ হওয়ার পর ভীষণ ক্রিটিসাইজ করে NKG একটা অমৃতবাজারে লিখলেন যে এই আজকালকার প্রডিউসাররা মিছিমিছি নষ্ট করছে, অনেক কিছু আমার কাছে আছে লেখাটা।
সেই সময় লিখেছে। সেটি সেই সময় লিখেছেন। লেখার পর ভেনিসে ছবিটা গোল্ডেন লায়ন পেল, অপরাজিত। সেইখানে ঠিক সেই কলমে ক্ষমা চেয়ে এনকেজি লিখলেন, আমি এখনো ছবি বুঝতে পারিনি, প্রডিউসাররা বুঝতে পারে, এখন কোনো করবে গেল। কাজ এইটা আগেরটাও আছে, এখনেরটাও আছে আমাকে। শুধু এক নয়, পুরো একটা দুটো কলম। সত্যজিৎ রায় বিকেম সত্যজিৎ রায়। তারপরে আর একটা ভদ্রলোক আমার খুব কাছে ছিলেন, তিনি হচ্ছেন ঋত্বিক ঘটক। আচ্ছা, সেই অ্যাওয়ার্ড যে অপরাজিত ছবির জন্য যে অ্যাওয়ার্ড সত্যজিৎ বাবু পেয়েছিলেন বেস্ট চলচ্চিত্র হিসাবে, সেটা তো অরোরা পেয়েছিলেন, কিন্তু সেই পুরস্কার সত্যজিৎ বাবুর হাতে অরোরা তুলে দেয়। সেদিন আমাদের অফিসে একটা খুব বড় সেটা একটা গ্যাদারিং হয়, সেই গ্যাদারিংয়ে ডেকোরেশনটা কিন্তু সত্যজিৎ বাবু করেছিল হলটায়, মানে বিদেশ থেকে আসার পরে, বার্লিন থেকে। হ্যাঁ, কারণ সত্যজিৎবাবু ফোনে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে অজিতবাবু আপনাকে একটা কথা বলবো। বাবা বললো আর বলতে হবে না, এক্ষুনি কলকাতায় ফিরুন। সব ফিরুন কলকাতায়। ওর সঙ্গে শান্তিপ্রসাদ চৌধুরী গিয়েছিলেন। কলকাতায় ফিরলেন, ফেরার পর পার্টি এটা হলো গ্যাদারিংটা। সেই গ্যাদারিংটা হওয়ার পর সত্যজিৎবাবুকে বাবা সবাইকার সামনে তুলে দেন, এটা আপনার, এটা আমার নয়। এই পুরস্কার সত্যজিৎ বাবুর হাতে তুলে দেন। জলসাঘরে সব থেকে কস্টলি সেট হয়েছিল তখনকার দিনে, কারণ কোনো জলসাঘর জমিদারের বাড়িতে পাওয়া যায়নি। সেই জলসাঘরের জন্য সেট তৈরি করা হলো, সেট তৈরি 90,000 টাকা লেগেছিল সেই সময়। হ্যাঁ, সেট তৈরি হলো। সেটা কোথায় তৈরি করা হয়েছিল? স্টুডিওয়ে। অরোরা স্টুডিওতে। হ্যাঁ, এবং স্টুডিও হয়ে যাওয়ার পর কিরম মানুষরা ছিলেন, সোমেশ নন্দী যে আশি কাঁচটা যে নাচের মধ্যে দেখাচ্ছে না, সোমেশ নন্দীর বাড়িতে মানে আনতেই তো ভয় লাগে। অত বড় একটা কাঁচের আশি যদি আসে, মানে পড়ে যায়, তাহলে তো রিপ্লেস করা যাবে না। কিন্তু গিয়ে দিয়েছিলেন, হ্যাঁ নিয়ে যান, গিয়ে শুটিং করুন, এখন কেউ যাবে বলে আমার মনে হয়। তো ওখানে শুটিং হলো, তারপর ওখান থেকে নিমতিতায় গিয়ে শুটিং হলো। ছবিটা তো এখন ল্যান্ডমার্ক হয়ে গেছে ইন ফ্রান্সের সব থেকে পপুলার ছবি হচ্ছে এই জলসাঘর। জলসাঘরের জন্য অরোরা এখন ফ্রান্সে খুব ভালোভাবে জ্যান্ত হয়ে আছে, ডিস্ট্রিবিউটার আছে আমাদের জলসাঘরে। সত্যজিৎ বাবুর সাথে অরোরার তো ভীষণ ভালো সম্পর্ক, যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, কেন এখনও সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। ওনার পুত্র সন্দীপ রায় পরিচালক, বিখ্যাত পরিচালক।